আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার। সিলেট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন ২৬কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৩শে মার্চ তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জানাবো, সেনাপ্রধানের বিষয়ে হাসনাতের বক্তব্য নিয়ে দ্বিমত জানালেন সার্জিস। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সেনানিবাস থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর দেয়া ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানত ভারত, বললেন জয়শঙ্কর। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে ভারত আগেই অবগত ছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে আসেনি। এবারে জানাবো, রাতে ঘুমন্ত স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে শনিবার ২২শে মার্চ রাতে। এই ঘটনা ঘটে আজ ২৩শে মার্চ। বিষয়টি জানিয়েছে পুলিশের তদন্ত কর্মকর্তারা। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি ২৩ এপ্রিল। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চট্টগ্রাম রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ঈদ ও অবকাশকালীন ছুটির পরে অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ জানাবো, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালিকের ১৩ বছরের কারাদণ্ড। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে পৃথক ২ ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত এ রায় দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন গ্রেপ্তার। সিলেট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন ২৬কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২৩শে মার্চ ভোরে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আক্তার জালালাবাদ থানাধীন আউশা গ্রামের আব্দুল মনিরের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ২২শে মার্চ সিলেট জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল শান্ত নামের এক যুবক আহত হয়েছে। তার দায়ের করা মামলায় আসামি হিসেবে আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শনিবার সিলেট মহানগর আরামবাগ এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত এনসিপির ইফতার মাহফিলে এই দলের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় শান্ত নামে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের ঠিক ৭ থেকে ৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এ সময় মঞ্চে বসা নিয়ে দলটির নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এনসিপির এক যুগ্ম আহ্বায়ক পদবীর এক নেতা জানান, অন্তত ২৫ থেকে ৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যান। ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারও তারা মারামারিতে জড়িয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ঘটনার ভিডিও চিত্র ধারণকালে কয়েকজনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই ঘটনায় সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন। পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা সরে গেলে ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ অনুষ্ঠান ত্যাগ করেন।
সেনাপ্রধানের বিষয়ে হাসনাতের বক্তব্য নিয়ে দ্বিমত জানালেন সার্জিস। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন নিয়ে সেনাপ্রধান থেকে চাপ পাওয়ার বিষয়ে জাতীয় নাগরিক কমিটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর দেওয়া ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার ২৩ মার্চ দুপুরে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া পোস্টে গত ১১ মার্চ সেনাভবনে কি ঘটেছিল সেটারও বিস্তারিত জানিয়েছেন সার্জিস আলম। ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংযোজন ও বিযোজন শিরোনামে সার্জিস আলমের দেয়া এই ফেসবুক পোস্টটি চ্যানেল 24 এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমার সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যরও যার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদান প্রদান হতো। সেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ। তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞেস করি, আপনার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা? সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি তখন বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম, বলা যেতে পারে। এরপর সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনাভবনের সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমত এক একজনের এক একভাবে অবজার্ভ করা যায়। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে, যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছে, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোলতাস, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকবে কিনা, থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশনে না করলে বা কবে ফিরে আসবে বা আদৌ ফিরে আসবে কিনা, এসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু সেই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে। আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না, তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড এবং সো কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, তোমরা কিছুই জানো না, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইউ আর ইজ দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স, তোমাদের বয়সের থেকেও বেশি আমি সেনাবাহিনীতে সার্ভিস দিয়ে আসছি। এই কনভারসেশনটা হয়েছে, এটা সত্য, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যা সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভাবের কথা ব্যক্ত করেন সেই টোন এবং এক্সপ্রেশন হয়েছে। হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা
প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গা ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দু এক জায়গায় আসছে সেটিও আমাদের বক্তব্য নয়।